নীলফামারীতে তিস্তা নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। এদিকে ভারী বর্ষণে শেরপুরে বৃদ্ধি পেয়েছে মৃগী নদীর পানি। নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। নদীর পানি বৃদ্ধির খবর জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন ও শেরপুর থেকে জাহিদুল খান সৌরভ। শুরুতে যেতে যাই সৈয়দপুরে মোকাররমের কাছে। মোকাররম, তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আমরা রয়েছি লালমনিরহাটে। এটি তিস্তা ব্যারেজ এলাকা। ব্যারেজ এলাকাটি দুটি জেলাকে স্পর্শ করেছে, নীলফামারী এবং লালমনিরহাট। লালমনিরহাটের অংশের যে তিস্তার বাম তীর, সেই তিস্তার বাম তীর ঘেঁষা যে জনপদগুলো আছে সেগুলো তিস্তা নদীর পানি বাড়লেই প্লাবিত হয়। আজকে তিস্তা নদীর পানির যে বাড়ার প্রবণতা, সেটি মধ্যরাত থেকেই বাড়ার প্রবণতা ছিল এবং সেটি সকাল থেকে কমে গিয়েছে। গত রাত 10টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ডালিয়া পয়েন্টে 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, তবে মধ্যরাত থেকে সেটি কমতে শুরু করে। সকাল 6টায় সেটি নেমে আসে বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে। এরপরে সকাল 9টায় নেমে আসে বিপদসীমার 4 সেন্টিমিটার উপরে এবং 10টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে এই মুহূর্তে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। তবে পানির যে উজানের ঢলের চাপ, সেই চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের যে 44টি জলকপাট সেটি খুলে রাখা হয়েছে, যার ফলে পানি আসলে উজান থেকে ভাটির দিকে গড়াচ্ছে। তিস্তা নদী রংপুরের 5টি জেলাকে স্পর্শ করেছে, তার মধ্যে রংপুরের বিভাগের মধ্যে কুড়িগ্রাম এবং লালমনিরহাট বন্যাপ্রবণ দুটি অঞ্চল। তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে এই দুটি অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং রংপুরের একটি উপজেলা রয়েছে গঙ্গাচড়া, যে উপজেলার 9টি ইউনিয়নকেই তিস্তা নদী স্পর্শ করেছে, সেই গঙ্গাচড়ায় বন্যা প্লাবিত হয়। এখন এই মুহূর্তে আসলে লোকালয়ে পানি এখনও প্রবেশ করেনি, তবে তিস্তা নদীর পানি যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, এটি বিপদসীমার 10, 15 বা 20 সেন্টিমিটার উপর দিয়ে যদি প্রবাহিত হয়, তবে লোকালয়গুলো প্লাবিত হতে পারে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, যেহেতু বৃষ্টিপাত থেমে গেছে, উজানের ঢল যদি খুব বেশি পরিমাণে না আসে, তাহলে তিস্তা নদীর পানি আজকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে তিস্তা নদীর যে বিভিন্ন ভাঙন প্রবণ পয়েন্ট আছে, সেই ভাঙন প্রবণ পয়েন্টগুলোতে তাদের যে ভাঙন রোধের প্রস্তুতি সেটি তারা শুষ্ক মৌসুমে করে ফেলেছেন, যার ফলে এবার ভাঙনের যে পরিস্থিতি সেটি খুব একটা তৈরি হয়নি। তবে জরুরি ভিত্তিতে তাদের যে প্রস্তুতি সেটিও স্বাভাবিক রয়েছে বলে তারা বলছেন। জানিয়ে রাখি, তিস্তা নদী যেটি লালমনিরহাট দিয়ে প্রবেশ করে কুড়িগ্রামে গিয়ে শেষ হয়েছে, যমুনার সাথে সেখানে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে, এই তিস্তা নদীর যে অববাহিকার 2 কোটি মানুষ, তারা কিন্তু প্রত্যেক বছরে আকস্মিক এ ধরনের বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়, যার ফলে তিস্তার যে সুষ্ঠু ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য 2 তীরের মানুষ বরাবরই বলে আসেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি। তবে বারবার এটি প্রতিশ্রুতির বেড়াজালে আবদ্ধ থাকলেও সেখান থেকে আসলে পরিত্রাণের খুব বেশি দৃশ্যমান কোনো পদক্ষেপ আসলে দেখা যাচ্ছে না, যার ফলে তিস্তাপাড়ের মানুষ বলছেন যে বছরে মৌসুমী বন্যা, স্বল্পমেয়াদী বন্যা কিংবা ভরা বর্ষা মৌসুমে তাদের যে দুকুল ছাপিয়ে প্লাবিত হওয়ার যে প্রেক্ষাপট, সেটি বারবারই থেকে যাচ্ছে, যার কারণে তারা বলছেন যে এটি টেকসই সমাধান না হওয়া পর্যন্ত তাদের আসলে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তাদের আসলে মুক্তি নেই। থেকেই ছিল এই মুহূর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধির সবশেষ খবর। এই মুহূর্তে আরো জানবো সৌরভের কাছ থেকে। সৌরভ, শেরপুরে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে এবং কি পরিস্থিতি দেখছেন সেখানে? জ্যোতিকা, ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ির পানিগুলো কিন্তু কমতে শুরু করলো। শেরপুর জেলা শহরের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে, সেটা হচ্ছে মৃগী নদী, সেটি কিন্তু পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গতকালকে এই নদীর পানি অস্বাভাবিকভাবে কিন্তু 2 থেকে 2.5 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে আমরা দেখেছি যে শুধু নদীর পানি বৃদ্ধি পায়নি, এই পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী অনেক বসত ভিটায় এই নদী গর্ভে বিলীন হয়েছে এবং সে বিশেষ করে শেরপুর পৌরসভাধীন কসবা কাঠগড় মহলার যে কয়েকটি বসত ভিটা এবং এখানে শতবর্ষ একটি মসজিদ এবং পারিবারিক কবরস্থান কিন্তু এখন পর্যন্ত হুমকির মুখে রয়েছে। যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং এই পানির তীব্র স্রোত যদি অব্যাহত থাকে, তাহলে হয়তো এই মসজিদ এবং বসত ভিটা সহ যে পারিবারিক কবরস্থান সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে। তবে আমি দেখেছি পানি বৃদ্ধির পাশাপাশি নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশের ফলে আমরা দেখেছি এখানে যারা কৃষক রয়েছেন, স্থানীয় কৃষকরা কিন্তু তারা ধার দেনা করে তারা কিন্তু অনেক কষ্টে তারা যে গ্রীষ্মকালীন সবজি তারা চাষ করেছিলেন, সেটি কিন্তু পানির নিচে এখন পর্যন্ত তলিয়েছে এবং বেশ কয়েকদিন থেকে পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে সবজি গাছে কিন্তু এখন মরক রোগ দেখা দিয়েছে এবং বিশেষ করে সামনে যেহেতু রোপা আমন ধান রোপণের সময়, এই বেশ কয়েকদিন আগে কিন্তু কৃষকরা এখানে যারা নদী তীরবর্তী স্থানে কিন্তু এখানে কৃষকরা আমরা দেখেছি সদ্য রোপার যে বীজতলা সেটি কিন্তু পানির নিচে প্লাবিত হয়েছে। তবে কৃষকরা বলছেন যে যদি পানি দ্রুত সময়ের মধ্যে নেমে না যায় এবং এই পানি বন্যা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে হয়তো অনেকটাই ক্ষতির সম্মুখীন তারা হবেন। তবে এই বিষয়ে যারা স্থানীয় রয়েছে তারাও বলছেন যে
যে নদী ভাঙন এবং ফসলের জমি ভাঙনের বিষয়ে তারা এই পর্যন্ত বেশ কয়েকবার লিখিত এবং মৌখিকভাবে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার তারা দৃশ্যমান উন্নয়ন তারা কিন্তু দেখেননি। তো এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে যে শেরপুরের যেহেতু শেরপুরের সীমান্তবর্তী যে সকল উপজেলা রয়েছে, সীমান্তবর্তী ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির যে নদী ভাঙন, সেখানে কিন্তু অনেকটাই তাদেরকে বেগ পেতে হচ্ছে এবং জুন মাসে তাদের বরাদ্দের কথা তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো বরাদ্দ নেই। তারা বলছেন যদি বরাদ্দ পেয়েছেন তাহলে হয়তো এই ভাঙন কবলিত এলাকায় তারা জৈব ফেলতে পারবেন, এবং কৃষি বিভাগ থেকেও জানিয়েছে যে একটি প্রণোদনা তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে একটি বরাদ্দ এবং পরবর্তীতে ধান বীজ প্রদান করা হবে বিনামূল্যে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে শেরপুরে মৃগী নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সর্বশেষ তথ্য। তিস্তার পানি কমতে শুরু করেছে এবং বাড়তে শুরু করেছে শেরপুরে বিভিন্ন নদ নদীর পানি। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।